সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে মাধ্যমিকের পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের গণিতের অংশগুলো নিয়ে আলোচনা করেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা এই চ্যানেলে গিয়ে প্লেলিস্টে আছে, প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলি দেখে নেবে। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেট করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না। যদি স্কিপ করে করে ভিডিওগুলো দেখো তাহলে সব জিনিস তোমরা বুঝতে পারবে না। তাই চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা বালুরঘাট গার্লস হাই স্কুল, যার পেজ নম্বর হচ্ছে 406, এর এমসিকিউ, শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমরা এর পরবর্তী ভিডিওতে এর সংক্ষিপ্ত উত্তরী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, একের দাগের একেরটা। দেখো, একের দাগের একের প্রশ্নটা কি বলেছে? বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ x টাকা এবং 1 বছরের সরল সুদ y টাকা হলে কি হবে? দেখো, এখানে তোমার উত্তরটা হবে x সমান y, অর্থাৎ যেটা তোমার আছে অপশন সি এর মধ্যে। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা কি হয়, না সর্বদা সমান হয়। এবার আসি 2 এর প্রশ্নটা। দেখো, 2 এর প্রশ্নটা কি বলেছে? না a is to b সমান ছিল 2:3 এবং b is to c, এটা তোমার বলে দিয়ে আসে কত, না 4:5। তাহলে এখান থেকে আমরা a is to b is to c বের করে নেবো। তোমরা কিভাবে করবে, না বাংলায় দয়ের মতো করে এটা গুণ করে নেবে। দেখো, 2 4 8, অনুপাত চিহ্ন দাও, 8 3 12, অনুপাত চিহ্ন দাও, 3 5 15, অর্থাৎ a is to b is to c এর মান তোমার বের হলো কত, 8 is to 12 is to 15। এবার তোমার প্রশ্নে বলা আছে a স্কয়ার অনুপাত চিহ্ন বি স্কয়ার অনুপাত চিহ্ন বিসি এর মানটা তোমাকে বের করতে হবে। দেখো, এই মানটাকে আমরা যদি এর মানটাকে যদি আমরা 8 ধরি তাহলে এটা কত হবে বলো, 8 স্কয়ার। বি এর মানটা 12 ধরলে এটা কত আসছে, 12 স্কয়ার। বি এর মানটা হচ্ছে তোমার কত, না 12, এবং সি এর মানটা কত, 15। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে, 8 আসছে 64, 12 12 140, আর 12 15 গুণ করলে কত আসছে তোমার 180। এটা তোমরা যদি 4 দিয়ে ভাগ করো, 4 16 64, 4 36 140, 4 45 180, অর্থাৎ 16:36:45, যেটা তোমার আছে অপশন সি এর মধ্যে। 16:36:45, যেটা হচ্ছে অপশন সি এর মধ্যে। এবার আমরা 3-এর দাগের অঙ্কটা করবো। দেখো, 3-এর দাগের অঙ্কটা কি বলেছি, না ও কেন্দ্র বৃত্তে একটা বৃত্ত আছে, কেন্দ্রটা হচ্ছে ও, এবি হচ্ছে ব্যাস। কেন্দ্রটা ও, এবিটা হচ্ছে ব্যাস, বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু সি। আর কি বলা আছে, সি ও এ কোণ 100 ডিগ্রি। সি ও এ কোণ, সি ও এ কোণ, অর্থাৎ এই কোণের মানটা তোমার বলে দিয়েছে কত, না 100 ডিগ্রি। সি ও এ কোণ বলে দিয়েছে তোমার কত, 100 ডিগ্রি। তোমাকে বের করতে হবে কোণ বি সি ও কোণের মান কত, বি সি ও, অর্থাৎ এই কোণের মানটা তোমাকে নির্ণয় করতে হবে। লক্ষ্য করে দেখো, এখানে তোমার এসিবি কোণটা কি বলতো, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ তোমরা কত জানো, 90 ডিগ্রি, অর্থাৎ এসিবি কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়, না 90 ডিগ্রি হয়। এবার লক্ষ্য করে দেখো, এই এ ও সি ত্রিভুজের এই বাহুটা এবং এই বাহুটা সমান, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা এবং এই কোণটা কি হয়ে যাবে, সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোণ ও সি এ কোণের সঙ্গে ও এ সি, এই কোণ দুটো সমান হবে, এবং এই কোণ দুটোর মান কত হবে, না 180 ডিগ্রি। এই কোণের মানটা তোমার দিয়েছিল 100 ডিগ্রি বাই 2, এটা বিয়োগ করলে কত আসছে, 80 ডিগ্রি বাই 2, এটা আসছে তোমার 40 ডিগ্রি। এই দুটো কোণের মান তোমার কত কত করবে, 40 ডিগ্রি। আবার দেখো, এইটা পুরোটা 90 ডিগ্রি ছিল অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এখান থেকে 90 থেকে যদি আমরা এই কোণটা বাদ দিই তাহলে এই কোণটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোণ বিসিও সমান কত, না 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি
সমান সমান হচ্ছে 50 ডিগ্রি, যেটা তোমার আছে অপশান সি এর মধ্যে। আসি দাগ নম্বর 4-এর প্রশ্নটা। দেখো দাগ নম্বর 4-এর প্রশ্নটা কি বলেছে, এক্স সেমি দৈর্ঘ্য বিশিষ্ট অর্থাৎ প্রতিটি ধার যার এক্স সেমি একটি ঘনক থেকে 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট যে কটি ঘনক তৈরি করা যাবে তার সংখ্যা কত হবে। দেখো ঘনকের একটা বাহু বলে দিয়েছে কত, এক্স সেমি, তাহলে ঘনকের আয়তন কত, এক্স এর কিউব। এবার এখান থেকে তোমার ঘনক তৈরি করছে কত, 1 সেমি অবশিষ্ট ঘনক তৈরি, তাহলে ঘনকের সেই আয়তন, সেই ঘনকটার আয়তন কত হবে, সেটা 1 এর কি হয়ে যাবে, অর্থাৎ 1 কিউব মানে কত, 1 হবে। তাহলে এখান থেকে এক্স কিউব কি করবে, 1 দিয়ে ভাগ করে নেবে, অর্থাৎ আগের ঘনকটাকে যে আয়তন ছিল সেই নতুন ঘনকের যে আয়তন তার আয়তন দিয়ে ভাগ করে দিলে কত আসছে তোমার, এক্স কিউব আসছে, অর্থাৎ ঘনকের সংখ্যা কত হবে তোমার, এক্স কিউব, যেটা তোমার আছে অপশান বি এর মধ্যে। এবার আসি দাগ নম্বর 5-এর প্রশ্নটা। দেখো কি বলা আছে, x1 x2 ডট করে xn রাশির গড় বলে দিয়ে যাচ্ছে 20। তাহলে এখানে তোমাকে বলেছে x1 প্লাস 4 x2 প্লাস 4 ডট করে xn প্লাস 4, এই যে রাশি তত্ত্বগুলো আছে এর গড় কত হবে। দেখো আগের যে গড়টা ছিল তার সঙ্গে কী করবে, দেখো প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কত যোগ হচ্ছে না, 4 যোগ হচ্ছে, তাই তোমরা আগের গড়ের সঙ্গে জাস্ট কী করবে, 4টা যোগ করে নেবে। তাহলে 20 আর 4 কত হয় 24, যেটা তোমার আছে অপশান বি এর মধ্যে। এবার আসি 6-এর দাগের প্রশ্নটা। দেখো 6-এর দাগের প্রশ্নটা কি বলেছে না, 2 cos থিটা cos 3 থিটা ছিল সমান সমান 1, তাহলে এখান থেকে cos 3 থিটা সমান লিখতে পারি কত না হাফ, cos কতর মান হাফ না cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 থিটা সমান কত না 60 ডিগ্রি, তাহলে এখান থেকে থিটা সমান কত হবে 3 20 60 অর্থাৎ 20 ডিগ্রি, যেটা তোমার আছে অপশান সি এর মধ্যে। এখন আমরা শূন্যস্থান পূরণ অর্থাৎ 2 এর দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। দেখো 2 এর দাগের 1-এর প্রশ্নটা কি বলেছে, একটি অংশীদারি কারবারে এ ও বি এর লাভের অনুপাত 3:2, এ এর মূলধন 30,000 টাকা হলে এ এর মূলধন কত হবে। দেখো এ ও বি এর লাভের অনুপাত তোমার বলে দেওয়া যায় কত 3:2, তাহলে এ ও বি এর লাভের অনুপাত এটা বলা আছে কত না 3:2। দেখো লাভের অনুপাত মানে কি হচ্ছে মূলধন অনুপাত, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ও বি এর তাহলে মূলধন অনুপাত কত হবে, এই একই অনুপাত হবে অর্থাৎ 3:2 হবে। এখানে লক্ষ্য করে দেখো এর মূলধনটা কত বলেছে 30,000 টাকা। দেখো এটাকে যদি আমরা 3 ইন্টু 10,000 অর্থাৎ 10,000 দিয়ে যদি উভয় পক্ষটাকে গুণ করি, তাহলে এখান থেকে কি লিখতে পারি, তাহলে 30,000 এটা আসছে কত 20,000। দেখো তাহলে এর মূলধন আমরা 30,000 টাকা যদি বলি, তাহলে বি এর মূলধন কত হবে না 20,000 টাকা, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে বি এর মূলধন কত হবে না 20,000 টাকা। এবার আসি 2 এর দাগের প্রশ্নটা। 2 এর দাগের প্রশ্নটা কি বলেছে, একমুখ কাঠা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়, এটা হবে চোঙ। একমুখ কাটা পেন্সিলকে দেখতে কিরকম লাগে না একটা শঙ্কুর মতো লাগে এবং একটা চোঙের মতো লাগে। এবার আসি দাগ নম্বর 3-এর প্রশ্নটা। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ কি হবে না স্থূল কোণ হবে। এবার আসি 4-এর দাগের প্রশ্নটা। 4 দাগের প্রশ্নটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে, অনন্য হওয়ার শর্ত ছিল কি না সি সমান এ, অনন্য হলে সি সমান এ অর্থাৎ ধ্রুবক পদ এবং এক্স স্কোয়ার সহগ পরস্পর সমান হবে। এবার আসি 5-এর দাগের প্রশ্নটা। পি ও কিউ পরস্পর পূরক কোণ হলে সাইন পির মান কত হবে। সাইন পি, যেহেতু পি এবং কিউ, পি আর কিউ হচ্ছে পরস্পর পূরক, পূরক কোণ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পি প্লাস কিউ এটা সমান 90 ডিগ্রি, তাহলে এখান থেকে পি এর মানটা কত লিখতে পারি না 90 ডিগ্রি মাইনাস কিউ, তাহলে এখানে সাইন পি যেমন আছে লিখলাম, পি এর জায়গায় আমরা কি লিখবো 90 ডিগ্রি মাইনাস কিউ লিখবো, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি জানো তোমরা কস, অর্থাৎ সাইন পি এর মান কার সঙ্গে সমান হবে কস কিউ এর সঙ্গে সমান হবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন পি সমান কার সঙ্গে সমান হবে না কস কিউ এর সঙ্গে সমান হবে। এবার আসি দাগ নম্বর 6-এর প্রশ্নটা। দেখো 6-এর প্রশ্নটা কি বলেছে না 5
3, 9, 6, 7 এই রাশি তত্ত্বগুলোর মধ্যম আর মান তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো যেহেতু সংখ্যাগুলো সাজানো নেই মানে ঊর্ধ্বক্রম বা অধক্রমে তোমরা সাজিয়ে নেবে। তাহলে এখানে সব মানে ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই তাহলে প্রথমে আমরা 3 লিখবো, তারপরে কত লিখবো 5 লিখবো, তারপরে লিখবো আমরা 6, তারপরে 7, তারপরে 9। লক্ষ্য করে দেখো এখানে টোটাল 5টি পদ আছে, অর্থাৎ 1, 2, 3, 4 5টি পদ আছে। তাহলে 5টি পদ হলে মধ্যমা কোনটা হবে? মাঝের পদটা, অর্থাৎ 6 হচ্ছে এখানে মধ্যমার মান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি মধ্যমাটা কত হবে? না মধ্যমাটা হবে তোমার 6। এখন আমরা সত্য মিথ্যা অর্থাৎ 3 এর দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন কি আছে? বার্ষিক r/2% সরল হারে 2p টাকার টি বছরের সুদে আসলে 2p প্লাস PRT/100 টাকা হবে। দেখো এখানে তোমার আসল p বলা আছে কত? না 2p টাকা বলা আছে। বার্ষিক সুদের হার এটা বলা আছে কত? না r/2% বলা আছে। সময় t সমান কত বলা আছে? টি বছরই বলা আছে। তাহলে এখান থেকে আমরা মোট সুদ i সমান কি লিখতে পারি? p মানে এখানে তোমার 2p টাকা, বার্ষিক সুদের হার কত? r/2%, সময় t ইন্টু এখানে 100। তাহলে এখান থেকে এই 2 যদি তোমরা কেটে দাও তাহলে কত আসছে? PRT/100। এটা হলো তোমার সুদের পরিমাণ। তাহলে তোমাকে বের করতে বলেছে কি? না সুদ এবং আসলের পরিমাণ। তাহলে এখান থেকে সুদ এবং আসল যদি আমরা যোগ করি, অর্থাৎ আসল তোমার 2p টাকা, সুদটা কত? না PRT/100 টাকা। এটা তোমার প্রশ্নের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে বিবৃতিটা কি হবে? না বিবৃতিটা তোমার সত্য হবে। এবার আসি 2 এর প্রশ্নটা। দেখো 2 এর প্রশ্নটা কি বলেছে? 2 এর প্রশ্নটা বলা আছে √3 - 2 এর অনুবন্ধীকরণী বলে দিয়েছে কত? না এর অনুবন্ধীকরণ বলা আছে √3 + 2। এর অনুবন্ধীকরণী কত বলা আছে? না √3 + 2। দেখো এই বিবৃতিটা মিথ্যা হবে, কারণ জানো তোমরা নিশ্চয়ই জানো এর অনুবন্ধীকরণী বের করার নিয়মটা কি? না যেটা রুটযুক্ত সংখ্যা থাকে তার কি হয়, অর্থাৎ অমূলত সংখ্যার পাশে চিহ্নগুলো পরিবর্তন করতে হয়। এটা করণীয় সব উৎপাদক বলতে পারে, কিন্তু অনুবন্ধীকরণী নয়। তাই বিবৃতিটা কি হবে? তাই বিবৃতিটা তোমার মিথ্যা হবে। এবার আসি দাগ নম্বর 3 এর প্রশ্নটা। দেখো 3 এর প্রশ্নটা কি বলেছে? না 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব 4 সেমি হবে। দেখো এই একটা বৃত্ত এবং আরেকটা বৃত্ত, এটা 7 সেমি ব্যাসার্ধের বৃত্ত, এটা 3 সেমি ব্যাসার্ধের বৃত্ত। যদি পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে তাহলে এটা 7 সেমি, এটা 3 সেমি। তো তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব কি হবে? না এটাকে যোগ করতে হবে, অর্থাৎ 7 আর 3 কত হবে? 10 সেমি হবে। আর যদি অন্তঃস্পর্শ করে তখন তোমরা বিয়োগ করবে। তো 7 আর 3 যোগ করলে কত আসছে? 10। কিন্তু তোমার প্রশ্নে বলা আছে কত? 4 সেমি। তাই বিবৃতিটা কি হবে? না বিবৃতিটা তোমার মিথ্যা হবে। এবার আসি দাগ নম্বর 4 এর প্রশ্নটা। দেখো দাগ নম্বর 4 এর প্রশ্ন কি বলেছে? সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য এবং পোস্টের দৈর্ঘ্য পরস্পর সমান হবে। দেখো সূর্যের উন্নতি কোণ যদি 45 ডিগ্রি বলে দেয়, অর্থাৎ এই কোণের মানটা তোমার 45 ডিগ্রি বলা আছে, তাহলে এটা সমান হবে। যেহেতু এটা 45 ডিগ্রি, তোমরা এটা জানো যে সমকোণী ত্রিভুজ সবসময় উৎপন্ন করে। তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 45 হলে এটা 45 অবশ্যই হবে। তাহলে এই কোণ সমান, তার মানে এই বাহু সমান হবে। তাহলে প্রশ্নের বিবৃতিটা তোমার কি আছে? না সত্য হবে এটা। এবার আসি দাগ নম্বর 5 এর প্রশ্নটা। 5 এর প্রশ্নটা কি বলেছে? 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আর আয়তঘনটির কর্ণের দৈর্ঘ্য হবে 12 সেমি। দেখো দুটো আয়তঘনক ঘনককে পাশাপাশি এরকম জোড়া হচ্ছে, এই ঘনক একটা এরকম একই সাইজের ঘনককে পাশাপাশি জোড়া হচ্ছে। এটার কত বলেছে? বাহুটা 2√6, এটাও কত বলেছে? 2√6। দেখো দুটো ঘনককে যদি পাশাপাশি জোড়ো তাহলে কি হবে? না দৈর্ঘ্যটা তোমার কি হবে? না 4√6 হবে। প্রস্থ এবং উচ্চতাগুলো সব কিন্তু 2√6 করেই থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সূত্র তোমরা নিশ্চয়ই জানো, √অফ দৈর্ঘ্য স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্য কত? না 4√6 r স্কোয়ার প্লাস প্রস্থ কত? প্রস্থ তোমার 2√6 থাকবে এর স্কোয়ার, প্লাস উচ্চতা কত থাকবে? উচ্চতাও তোমার 2√6 থাকবে। এর বর্গ করে বর্গমূল করে নিতে হবে। তাহলে এখানে দেখো 4 4 16 6 কত হয়? 96। 2 দিয়ে 4 4 6 24 আসছে, এটাও তোমার 24 আসছে। এটাকে যোগ করলে তোমার কত পাবে? না 144। 144 এর বর্গমূল করলে কত পাবে? না 12, অর্থাৎ 12 সেমি হচ্ছে আয়তঘনটির কর্ণের দৈর্ঘ্য। আর তোমার প্রশ্নে বলা আছে আয়তঘনটির কর্ণের দৈর্ঘ্য কত? 12 সেমি। তাই বিবৃতিটা কি হবে? না বিবৃতিটা তোমার সত্য হবে। এবার আসি দাগ নম্বর 6 প্রশ্নটা। দেখো দাগ নম্বর 6 প্রশ্নটা কি বলেছে? না তোমার এখানে বলা আছে 5, 7, 12, 16, 11, 12, 7, 8, 12 এবং 3। 5, 7, 12, 16, 11,
12, 7, 8, 12 এবং 3 এই রাশিগুলোর সংখ্যাগুলো মান তোমার বলা হচ্ছে 7। এই বিবৃতিটা সত্য না মিথ্যা তোমাকে যাচাই করতে হবে। তোমরা কি করবে, এই মানগুলোকে প্রথম মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবে। দেখো সব থেকে ছোট মান এখানে কত আছে বলো তো, 3 আছে, তাহলে 3 লেখো। এরপরে এর বড় মান কত আছে, 5 আছে, 5টা লিখে নাও। এরপরে কত আছে, 7 আছে, দেখো 7 একটা এবং 2টা আছে, অর্থাৎ 7টাকে তোমরা পরপর দুবার লিখে নাও। এরপরে কত আছে, 7-এর পরে 8 আছে, 8টা তোমরা লিখে নাও। এরপরে কত আছে, এরপরে আছে তোমার 11, 11টা লিখে নাও। এরপরে 12, 12 দেখো 2টো 3টে আছে, এই 12টাকে তোমরা পরপর 3বার লিখে নেবে। এরপর কত আছে, 16। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো সবচেয়ে বেশি বার আছে কিন্তু 12, তাহলে তথ্যগুলো সংখ্যাগুলো মান হওয়া উচিত 12, কিন্তু তোমার প্রশ্নে বলা আছে কত, 7। তাই বিবৃতিটা কি হবে না, বিবৃতিটা তোমার মিথ্যা হবে। মাধ্যমিকের পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের গণিতের বাকি অংশগুলো সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। তোমাদের দীর্ঘতম প্রশ্নে যাতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘতম প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।